আচ্ছা, একটা কথা বলুন তো, কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনি একটা অন্ধকার ঘরে বন্দী? ঘরের দরজাটা খোলা, আপনি দেখতে পাচ্ছেন বাইরের আলো, কিন্তু আপনার পায়ে যেন অদৃশ্য কোনো এক শিকল পরানো। আপনি চাইলেও সেই খোলা দরজা দিয়ে বেরিয়ে যেতে পারছেন না। যে মানুষটা আপনার পাশে আছে, যাকে আপনি আপনার সবটুকু দিয়ে ভালোবাসেন, আপনি জানেন, আপনি খুব ভালো করেই জানেন যে এই মানুষটাই আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। সে আপনার মুখের হাসি কেড়ে নিয়েছে, আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। আপনার যে একটা উজ্জ্বল ব্যক্তিত্ব ছিল, সেটাকে দুমড়ে মুচড়ে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আপনি আয়নায় তাকালে এখন আর নিজেকে চিনতে পারেন না। তবুও হাজার চেষ্টা করেও আপনি তাকে ছাড়তে পারছেন না। কেন? এটা কি ভালোবাসা? নাকি এটা অন্য কিছু? ভালোবাসার নামে এটা কি এমন কোনো ভয়ঙ্কর নেশা যা আপনাকে গ্রাস করে ফেলেছে? আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো সাধারণ প্রেমের গল্প শোনাতে আসিনি। আজ আমরা অপারেশন করব আপনার মনের সেই অন্ধকার দিকটার, যেখানে এই টক্সিক বা বিষাক্ত মানুষগুলো বাসা বাঁধে। তারা কিভাবে আপনার ব্রেনকে হ্যাক করে, কিভাবে আপনাকে নিজেদের গোলাম বানিয়ে রাখে, সেই নিষ্ঠুর সত্যটা আজ আমি আপনার সামনে তুলে ধরব। আমি জানি সত্যটা শোনা সহজ হবে না। হয়তো এই ভিডিও দেখতে দেখতে আপনার কান্না পাবে, পুরনো অনেক কষ্টের স্মৃতি ফিরে আসবে। কিন্তু বিশ্বাস করুন, যদি আপনি আজকের এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আগামী ৪০ মিনিট পর আপনি যখন আয়নায় নিজের দিকে তাকাবেন, আপনি এক নতুন মানুষকে দেখতে পাবেন। এমন এক মানুষ যে আর ভিকটিম নয়, যে এখন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে জানে। আপনি দেখছেন ডার্ক সাইড স্পিচ। এখানে আমরা সমাজের শেখানো মিথ্যে সান্ত্বনাগুলো দিই না, আমরা এখানে জীবনের ডার্ক সাইড বা অন্ধকার সত্যগুলো নিয়ে কথা বলি, যা অন্য কেউ বলার সাহস পায় না। যদি সত্যের মুখোমুখি হওয়ার সাহস আপনার থাকে, তবেই আমার সাথে এই যাত্রায় এগিয়ে চলুন। আর যদি আপনি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এই যাত্রাটা আমরা একসাথেই করব। আসুন একটা গল্পের গভীরে প্রবেশ করি। এই গল্পটা হয়তো আপনার, হয়তো আমার, অথবা আমাদের চারপাশের হাজারো মানুষের। ধরে নিন, আমাদের গল্পের প্রধান চরিত্রের নাম রিয়া। রিয়া খুব সাধারণ একটা মেয়ে, আপনার মতোই। সে ভালোবাসতে চায়, একটু যত্ন চায়, একটা বিশ্বস্ত হাত ধরতে চায়। রিয়ার জীবনে যখন সমীর এলো, তখন রিয়ার মনে হয়েছিল সে বুঝি আকাশের চাঁদ হাতে পেয়েছে। সম্পর্কের শুরুটা কেমন ছিল মনে আছে আপনার? রিয়ার ক্ষেত্রেও ঠিক তেমনই ছিল, স্বপ্নের মতো। সমীর যেন রূপকথার সেই রাজপুত্র। দিন নেই, রাত নেই, শুধু মেসেজ আর কল। সমীর রিয়াকে এমনভাবে ফিল করাত যেন এই পৃথিবীতে রিয়াই একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি। সমীর তার জন্য কবিতা লিখত, মাঝরাতে লং ড্রাইভে নিয়ে যেত, রিয়ার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করত। রিয়া ভাবত, এত ভালো মানুষও কি বাস্তবে হয়? আমি হয়তো পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মেয়ে। রিয়া তখনও জানত না সে আসলে ভালোবাসার সাগরে ভাসছে না, সে পা দিয়েছে এক গভীর চোরাবালিতে। আমার প্রিয় দর্শক, খুব মনোযোগ দিয়ে শুনুন। রিয়ার সাথে তখন যা হচ্ছিল, সাইকোলজির ভাষায় একে বলা হয় লাভ বম্বিং। হ্যাঁ, ভালোবাসার বোমা বর্ষণ। শিকারী যেমন শিকার ধরার আগে তাকে খাবার দিয়ে বিশ্বাস অর্জন করে, ঠিক তেমনি এই টক্সিক মানুষগুলো, যাদের আমরা ডার্ক সাইকোলজিতে নার্সিসিস্ট বা ম্যানিপুলেটর বলি, তারা শুরুতে আপনাকে অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত অ্যাটেনশন দেয়। কেন জানেন? কারণ তারা আপনাকে তাদের ওপর নির্ভরশীল করে তুলছে। তারা আপনার ব্রেনে ডোপামিন নামের এক কেমিক্যালের বন্যা বইয়ে দিচ্ছে। আপনি যখন তাদের মেসেজ দেখেন, আপনার ব্রেনে সুখের অনুভূতি হয়। তারা আপনাকে এই সুখের নেশায় আসক্ত করে ফেলছে, যাতে পরে যখন তারা এই ভালোবাসা দেওয়া বন্ধ করে দেবে, তখন আপনি ড্রাগ অ্যাডিক্টের মতো, পাগলের মতো ছটফট করবেন তাদের একটুখানি অ্যাটেনশনের জন্য। রিয়াও ঠিক এই ফাঁদেই পা দিয়েছিল। তারপর গল্পের মোড় ঘুরতে শুরু করল। সম্পর্কের বয়স তখন ৬ মাস। হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই সেই স্বপ্নের রাজপুত্র সমীর বদলে যেতে শুরু করল। যে সমীর আগে মেসেজ দেওয়ার ১ সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিত, এখন তার রিপ্লাই আসতে ঘণ্টা পার হয়ে যায়।
রিয়া যখন ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি কি ব্যস্ত? আমি কি ডিস্টার্ব করলাম? সমীর তখন বিরক্ত হয়ে উত্তর দেয়, উফ, তুমি সবসময় আমার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলো কেন? আমাকে একটু স্পেস দাও। তোমার এই ন্যাকা প্যানপ্যানানি আর ভালো লাগে না। রিয়া অবাক হয়ে যায়। যে ছেলেটা তার কথা শোনার জন্য রাত জাগত, সে আজ তাকে বলছে ন্যাকা। শুরু হয় দ্বিতীয় ধাপ, সাইকোলজিতে যাকে বলে ডিভ্যালুয়েশন বা আপনাকে ছোট করা। সমীর এখন রিয়ার সব কিছুতে খুঁত ধরে। তোমার এই পোশাকটা খ্যাত, তুমি আমার বন্ধুদের সামনে ওভাবে কথা বললে কেন? তোমার কোনো সেন্স নেই। রিয়া কনফিউজড হয়ে যায়। সে নিজের মধ্যেই দোষ খুঁজতে শুরু করে। সে ভাবে, হয়তো আমারই ভুল, হয়তো আমিই সমীরকে বুঝতে পারছি না। আমাকে আরও ভালো হতে হবে, তাহলে সমীর আবার আগের মতো হয়ে যাবে। রিয়া নিজেকে বদলাতে শুরু করে, সমীরের পছন্দ মতো চলতে শুরু করে, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে সমীরকে খুশি করার চেষ্টা করে। কিন্তু এখানেই আসল খেলাটা শুরু হয়, ডার্ক সাইকোলজির সবচেয়ে নিষ্ঠুর অস্ত্র, গ্যাস লাইটিং। একদিন রিয়া দেখল সমীর অন্য একটা মেয়ের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে চ্যাট করছে। রিয়া যখন কান্না ভেজা চোখে এটা নিয়ে প্রশ্ন করল, সমীর তখন রেগে আগুন হয়ে গেল। সে বলল, তোমার সমস্যাটা কি বলো তো? তোমার মানসিক সমস্যা আছে, তুমি সবসময় সন্দেহ করো। ওটা আমার জাস্ট ফ্রেন্ড বা কলিগ, তুমি এত ইনসিকিউর কেন? তোমার এই সন্দেহের বাতিকের জন্যই সম্পর্কটা নষ্ট হচ্ছে। খেয়াল করুন কি ঘটল এখানে। সমীর ভুল করল, কিন্তু সে এমনভাবে কথাগুলো ঘুরিয়ে দিল যে রিয়া এখন নিজেকেই দোষী মনে করছে। রিয়া ভাবতে শুরু করল, সত্যিই কি আমার মানসিক সমস্যা হচ্ছে? সত্যিই কি আমি বেশি ভাবছি? এটাকেই বলে গ্যাস লাইটিং। তারা আপনার নিজের চোখ, নিজের কান, নিজের বিচার বুদ্ধির ওপর বিশ্বাস নষ্ট করে দেয়। আপনি ধীরে ধীরে মানসিকভাবে পঙ্গু হয়ে যান। আপনার মনে হয় ওই মানুষটা ছাড়া আপনি অচল, আপনার নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই নেই। আপনার জীবনেও কি এমন কেউ আছে যে আপনাকে প্রতিনিয়ত ফিল করায় যে সব দোষ আপনার, যে আপনাকে দিনের পর দিন কাঁদিয়ে শেষে আপনাকেই সরি বলতে বাধ্য করে? যদি থাকে, তবে আপনি একা নন। আমাদের ডার্ক সাইড স্পিচের এই পরিবারে আমরা সবাই কোনো না কোনোভাবে এই অভিজ্ঞতার শিকার। আপনি চাইলে কমেন্টে আপনার মনের কথা শেয়ার করতে পারেন, এখানে কেউ আপনাকে জাজ করবে না। গল্পে ফিরে আসি। রিয়া আর সহ্য করতে পারছিল না। অবহেলা, অপমান আর সন্দেহের বিষে তার জীবন অস্থিষ্ট হয়ে উঠেছিল। একদিন সে সিদ্ধান্ত নিল, আর না, অনেক হয়েছে। সে সামিরের সাথে ব্রেকআপ করল। সে ভাবল এবার সে মুক্তি পাবে। কিন্তু গল্পের সবচেয়ে ট্র্যাজিক পার্ট তো এখনও বাকি। ব্রেকআপের ঠিক দুদিন পর সামির আবার ফিরে এলো, কিন্তু এবার সেই রাগী সামির নয়, এবার সে এক অসহায় প্রেমিক। সে রিয়ার পায়ের কাছে বসে কান্না করল, মাফ চাইল, বলল, রিয়া, আমি ভুল করেছি, আমি তোমাকে ছাড়া মরে যাব, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও, আমি প্রমিস করছি আমি সব ঠিক করে দেব, আর কখনো তোমাকে কষ্ট দেব না। রিয়ার নরম মন আবার গলে গেল। সে ভাবল, মানুষ তো মাত্রই ভুল করে, হয়তো ও সত্যিই অনুতপ্ত। রিয়া তাকে ক্ষমা করে দিল, এবং আশ্চর্যজনকভাবে পরের এক সপ্তাহ সবকিছু আবার সেই শুরুর দিনগুলোর মতো হয়ে গেল। সেই ভালোবাসা, সেই কেয়ারিং। রিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভাবল, যাক, সব ঠিক হয়ে গেছে। কিন্তু হায়, সেই সুখ ছিল ক্ষণস্থায়ী। এক সপ্তাহ বা 10 দিন পর আবার সেই পুরনো সামির ফিরে এলো। আবার সেই অবহেলা, আবার সেই ঝগড়া, আবার সেই গ্যাস লাইটিং। এই ভাঙা আর জোড়া লাগার খেলা চলতে থাকল মাসের পর মাস, বছরের পর বছর। রিয়া শুকিয়ে গেল, তার চোখের নিচে কালি পড়ে গেল, সে তার বন্ধুদের থেকে আলাদা হয়ে গেল, কিন্তু সে সমীরকে ছাড়তে পারল না। এখন প্রশ্ন হল কেন? রিয়া তো বোকা নয়, সে তো দেখছে সে কষ্ট পাচ্ছে। তাহলে কেন সে বারবার সেই আগুনের মধ্যেই ঝাঁপ দিচ্ছে? এখানেই আসে ডার্ক সাইকোলজির সবচেয়ে গভীর এবং অন্ধকার তত্ত্ব। বিজ্ঞানীরা একে বলেন ট্রমা বন্ডিং, এবং এর সাথে জড়িয়ে আছে জুয়ারিদের সাইকোলজি। খুব মন দিয়ে শুনুন, এটাই এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বিজ্ঞানীরা ইঁদুরের ওপর একটা পরীক্ষা করেছিলেন। তারা একটা খাঁচায় একটা ইঁদুর রাখলেন এবং সেখানে একটা বোতাম ছিল। যখন ইঁদুরটি বোতামে চাপ দিত, প্রতিবারই তাকে খাবার দেওয়া হতো। কিছুদিন পর দেখা গেল ইঁদুরটির যখন খিদে পায়, শুধু তখনই সে বোতামে চাপ দেয়, বাকি সময় শান্ত থাকে। এরপর বিজ্ঞানীরা নিয়মটা বদলে দিলেন। এবার ইঁদুরটি বোতামে চাপ দিলে সব সময় খাবার আসে না, কখনো খাবার আসে, কখনো কিছুই আসে না, আবার কখনো হয়তো হালকা ইলেকট্রিক শক আসে।
অর্থাৎ ফলাফলটা হয়ে গেল অনিশ্চিত। আপনারা কি জানেন এরপর কি হলো? ওই ইঁদুরটি পাগলের মতো সারা দিন ওই বোতামটি চাপতে শুরু করল। সে নাওয়া খাওয়া ভুলে গেল। তার একটাই নেশা হয়ে গেল ওই বোতাম চাপা। কারণ তার ব্রেন কনফিউজড হয়ে গেছে। সে জানে না কখন সে পুরস্কার পাবে আর কখন শাস্তি পাবে। এই অনিশ্চিত পুরস্কারের আশা তাকে আসক্ত করে ফেলল। আপনার টক্সিক পার্টনার আপনার সাথে ঠিক এটাই করে। সে আপনাকে সবসময় কষ্ট দেয় না। যদি সে ২৪ ঘন্টা আপনাকে মারধর করত বা গালি দিত, আপনি তাকে ছেড়ে চলে যেতেন। কিন্তু সে তা করে না। সে আপনাকে চরম কষ্টের মধ্যে রাখে, আপনাকে কাঁদায়, আপনাকে নরক যন্ত্রণা দেয়। তারপর হঠাৎ করে একদিন সে আপনাকে একটু ভালোবাসা দেয়, একটু ভালো কথা বলে, একটা গিফট দেয় বা একটু জড়িয়ে ধরে। বাস, আপনার ব্রেন ওই সামান্য ভালোবাসাটুকুকে আঁকড়ে ধরে। আপনি ওই কষ্টের মুহূর্তগুলো ভুলে যান। আপনি ভাবতে শুরু করেন, এই তো, ও তো ভালো, ও তো আমাকে ভালোবাসে। আপনি আসলে ওই মানুষটাকে ভালোবাসেন না। আপনি আসক্ত হয়ে পড়েছেন এই পেন এবং রিলিফের চক্রটার প্রতি। আপনি ওই জুয়ারির মতো হয়ে গেছেন, যে ক্যাসিনোতে তার বাড়ি গাড়ি সব হেরে ফেলেছে, কিন্তু সে টেবিল ছেড়ে উঠতে পারছে না, কারণ তার মনে একটা মিথ্যা আশা কাজ করছে। আর একটা দান খেলি, হয়তো এবার আমি সব জিতে যাব, হয়তো এবার জ্যাকপট লাগবে। আপনার ক্ষেত্রে সেই জ্যাকপট হল সেই শুরুর সময়ের ভালোবাসাটা ফিরে পাওয়ার মিথ্যা আশা। আপনি ভাবছেন, আমার ভালোবাসায় কি এতই কমতি আছে যে ও বদলাবে না? আমি যদি আরেকটু বেশি ভালোবাসি, আরেকটু বেশি স্যাক্রিফাইস করি, হয়তো ও ঠিক হয়ে যাবে। না আমার বন্ধু, সে ঠিক হবে না। কারণ সমস্যাটা আপনার ভালোবাসায় নয়, সমস্যাটা তার মানসিকতায়। সে একজন ম্যানিপুলেটর। সে আপনার এই দুর্বলতাটা জানে এবং সেটাকে ব্যবহার করেই সে আপনাকে তার জালে আটকে রেখেছে। এটা ভালোবাসা নয়, এটা এক ধরনের মানসিক দাসত্ব। তাহলে এখন উপায় কি? রিয়া কি সারা জীবন এই নরকেই থাকবে? আপনি কি সারা জীবন এই কষ্ট সহ্য করবেন? না। ডার্ক সাইড স্পিচ শুধু সমস্যার কথা বলে না, আমরা অন্ধকারের শেষে আলোর পথটাও দেখায়। এই চক্র থেকে বের হওয়া ড্রাগ ছাড়ার চেয়েও কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। আপনাকে কিছু নির্মম সত্য মেনে নিতে হবে। প্রথমত, স্বীকার করা। সবার আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, এই মানুষটা আমার জন্য বিষ। সে কখনো বদলাবে না। আমার ভালোবাসা তাকে সুস্থ করতে পারবে না। আমি কোনো রিহ্যাব সেন্টার নই যে একটা ভাঙা মানুষকে জোড়া লাগাবো। এই মিথ্যে আশাটা আজকেই কবর দিতে হবে যে সে একদিন ভালো হয়ে যাবে। দ্বিতীয়ত, এবং সবচেয়ে কঠিন ধাপ, নো কন্ট্যাক্ট রুল। এটা কোনো সাধারণ ব্রেকআপ নয় যে আপনি মাঝে মাঝে তার খোঁজ নেবেন বা তার স্টোরি দেখবেন। এটা একটা যুদ্ধ। আপনাকে তার সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে, সব জায়গা থেকে ব্লক করতে হবে, তার ছবি ডিলিট করতে হবে, তার দেওয়া গিফটগুলো সরিয়ে ফেলতে হবে। যখনই আপনার তাকে খুব মিস করতে ইচ্ছা করবে, যখনই আপনার মন চাইবে তাকে একটা মেসেজ দিতে, তখন নিজেকে মনে করাবেন আপনি বিষ পান করতে যাচ্ছেন। ওই এক মুহূর্তের দুর্বলতা আপনার মাসের পর মাসের সাধনা নষ্ট করে দেবে। তৃতীয়ত, নিজের মূল্য বোঝা। আপনাকে বুঝতে হবে আপনি ভালোবাসার কাঙাল নন। আপনি এই পৃথিবীতে কারো অবহেলা সহ্য করার জন্য আসেননি। আপনার আত্মসম্মান, আপনার মানসিক শান্তি, এগুলো যে কোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি মূল্যবান। যে ভালোবাসা আপনাকে ছোট করে, যে ভালোবাসা আপনাকে প্রতিনিয়ত নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে বাধ্য করে, তা ভালোবাসা নয়, তা হল শিকল। আমি জানি এই কথাগুলো বলা যত সহজ, করা ততটা সহজ নয়। অনেক রাত আপনি একা কাঁদবেন, অনেকবার মনে হবে সব ছেড়ে দিয়ে তাহার কাছেই ফিরে যাই, অন্তত এই একাকিত্ব তো থাকবে না। কিন্তু বিশ্বাস করুন, এই একাকিত্ব ওই টক্সিক সম্পর্কের চেয়ে 1000 গুণ ভালো। এই অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো আছে। আপনি যখন এই বিষাক্ত মানুষটার ছায়া থেকে বেরিয়ে আসবেন, তখন আপনি আবার শ্বাস নিতে পারবেন, আপনি আবার হাসতে পারবেন, আপনি আবার নিজেকে ভালোবাসতে শিখবেন। ভিডিওর একদম শেষে চলে এসেছি আমরা। আমি আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাই, এবং আমি চাই আপনি খুব ঠান্ডা মাথায় এর উত্তর দিন। আপনি কি আপনার জীবনের বাকিটা মূল্যবান সময় এমন একজনের জন্য নষ্ট করবেন যে আপনার চোখের জলের কোনো মূল্য দেয় না? নাকি আপনি সেই শক্তি সঞ্চয় করবেন যা দিয়ে আপনি এই অন্ধকার মায়াজাল ছিঁড়ে বেরিয়ে আসবেন? সিদ্ধান্ত আপনার, জীবনটা আপনার।
মনে রাখবেন, আপনি যা ভাবেন আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আপনি অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু আর নয়, এখন সময় ঘুরে দাঁড়ানোর। আমাদের এই ডার্ক সাইড স্পিচ চ্যানেলটি শুধু একটি চ্যানেল নয়, এটি একটি পরিবার। আমরা যারা এই অন্ধকার পথ পাড়ি দিয়েছি বা দিচ্ছি, তাদের একে অপরে হাত ধরে রাখার জায়গা এটি। যদি আজকের এই ভিডিওটি আপনার মনের কোনো এক কোণে নাড়া দিয়ে থাকে, যদি আপনার মনে হয় এই কথাগুলো আপনার বা আপনার পরিচিত কারো শোনা খুব দরকার, তবে প্লিজ ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার অন্য কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। আর হ্যাঁ, ডার্ক সাইকোলজির এমন আরও অজানা সত্য জানতে এবং নিজেকে মানসিকভাবে ইস্পাত কঠিন করে গড়ে তুলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চাই আপনি আমাদের এই যাত্রার সঙ্গী হন। ভালো থাকবেন এবং সবচেয়ে বড় কথা, নিজের খেয়াল রাখবেন, কারণ দিন শেষে আপনিই আপনার সবচেয়ে বড় বন্ধু। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো গভীর সত্য নিয়ে। ধন্যবাদ।